গুমের মামলায় ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। ফার্মগেটের শহীদ নাফিস হত্যা মামলারও শুনানি হবে আজ। পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের চাপায় 2 শিক্ষার্থী সহ নিহত 3 জন। ঢাকামুখী মহাসড়কে 1.5 ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। আবারও পিছিয়েছে প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি। 4 বিভাগে মেলেনি দুধ সরবরাহের ঠিকাদার। হজ বরল অবস্থা প্রকল্পের। যারা টাকা নিয়ে আসে না অথবা আনতে মনে থাকে না তারা এমনি খালি পেটে ক্লাস করে। আমাদের দুধ দেবে, ডিম দিবে, প্রতিদিন কলা দিবে, এটা আমাদের উপকার। সরকার থেকে আমাদের খাবার দিবে সেই অপেক্ষায় আছি। আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট। বিমানবন্দরে নেমেই বিচিত্র অঙ্গভঙ্গিতে অভ্যর্থনাকারীদের সাথে নাচলেন ট্রাম্প। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার শুনানি হবে। মামলার তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানাতে পারে প্রসিকিউশন। এছাড়া জুলাই অভ্যুত্থানে 5 অগস্ট চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় বরখাস্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে 20তম সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন আজ। এর আগে গত 16 অক্টোবর দ্বিতীয় দিনের মতো এই মামলায় অবশিষ্ট সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি শেখ হাসিনা সহ এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করেন। এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ গোলাম নাফিস হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শুনানি রয়েছে আজ। এই মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালকে জানাবে প্রসিকিউশন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাব, সেখানে রয়েছেন আমার সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আজ ট্রাইব্যুনালে কোন কোন মামলার শুনানি রয়েছে জানাবেন, এবং জিয়াউল আহসানের মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কেও জানতে চাই আমরা। জিয়াউল আহসানের যে মামলা, সেই মামলা কিন্তু আমরা দেখেছি এর আগে যে নারায়ণগঞ্জের 7 মার্ডার যে হত্যাকাণ্ড আলোচিত একটি ঘটনা, সেই হত্যাকাণ্ডের যারা আসামি ছিলেন তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অর্থাৎ এই মামলায় তদন্ত কাজ কিন্তু এগিয়ে চলছে এবং ট্রাইব্যুনাল কিন্তু ডিসেম্বরের দিকে কিন্তু একটি সময় নির্ধারণ করে দিয়েছেন এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এবং সেই তদন্ত প্রতিবেদন তৈরি করতে কিন্তু যে সকল আসামিরা গ্রেপ্তার ছিলেন 7 মার্ডারে, তার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সহ সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে, এই তথ্য কিন্তু আমরা পেয়েছি। এর পাশাপাশি আজ কিন্তু আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। তার মধ্যে আলোচিত অন্যতম মামলা হচ্ছে চানখারপুলে 6 জনকে হত্যা, এবং সেই মামলায় আজ কিন্তু 20তম সাক্ষী এবং 12তম দিনের সাক্ষ্য গ্রহণ হবে। অর্থাৎ এই মামলাও প্রায় মাঝামাঝি পর্যায়ে আছে। ইতিমধ্যে যুব ক্রীড়া উপদেষ্টা কিন্তু সাক্ষ্য দিয়েছেন। তিনি তার সাক্ষ্যে শেখ হাসিনা সহ এই মামলায় জড়িত এবং সারা বাংলাদেশ হত্যাকাণ্ডে যারা জড়িত, তার গণহত্যায় যারা জড়িত জুলাই আগস্টে, তাদের সকলের বিচার প্রার্থনা করেছেন। এর পাশাপাশি এই মামলায় প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগীর পরিবার, চিকিৎসক সবাই কিন্তু সাক্ষ্য দিয়েছেন। অর্থাৎ এই মামলা খুব দ্রুতই কিন্তু এই মামলা শেষের দিকে যাবে বলে আমরা আশা রাখতে পারি। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলাটি, সেই মামলাটি কিন্তু মামলাটির বিচার কাজ কিন্তু শেষ হয়েছে। এবং এই চানখারপুলের মামলাটি কিন্তু প্রথম মামলা হিসেবে কিন্তু বিচার শুরু হয়েছিল। অর্থাৎ কিন্তু শেখ হাসিনার মামলাটি বিচার কাজ শেষ। তাই সেই সুবাদে বলা যায় যে এই মামলাও খুব দ্রুতই শেষ হবে, যেহেতু শেখ হাসিনার মামলাটি শেষ হয়ে গেছে। এবং প্রসিকিউশনও যেমনটা জানিয়েছিল যে এই যে নির্বাচনের আগে বেশ কয়েকটি মামলার হয়তো রায় আসবে, সেই অনুযায়ী বলা যায় যে এই মামলা দ্রুতই শেষ হবে। এবং আজ কিন্তু আরেকটি মামলা হচ্ছে ফার্মগেটে, সেখানে একজনকে হত্যা সহ আর যে মানবতা বিরোধী অপরাধ রয়েছে, সেই মামলারও কিন্তু আজকে শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মাইনুল, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ নিয়ে ইসির সাথে মতদ্বৈততা কমছে না। বিশ্লেষকরা বলছেন এ নিয়ে নীতিমালা তৈরি করা উচিত কমিশনের। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ করা না হলে বিতর্ক এড়াতে পারবে না নির্বাচন কমিশন।
বর্তমান ও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য যা একান্ত জরুরি। জাতীয় নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের তোড়জোড় বাড়ে সবসময়। 5 আগস্টের পর এরই মধ্যে নিবন্ধন পেয়েছে 7টি, অপেক্ষায় আছে আরও কয়েকটি নতুন দল। সাধারণত নির্বাচনের শর্ত পূরণ নিয়ে ইসির কাছে নিয়মিত ধর্ণা দেয় দলগুলো। এবার শর্ত পূরণ হলেও প্রতীক নিয়ে এনসিপির সাথে ইসির টানাপোড়েন কমছে না। কি আছে আইনে? রাজনৈতিক দল নিবন্ধন আইনের 9 খ অনুযায়ী দলের জন্য একটি প্রতীক সংরক্ষিত থাকবে। তবে রাজনৈতিক দলকে প্রতীক বাছাই করতে হবে ইসির নির্ধারিত তালিকা থেকে। কাদের সিদ্দিকী সাহেব যখন দল গঠন করলেন উনি গামছা প্রতীক চাইলেন। গামছা প্রতীক কিন্তু আমাদের তফসিলে ছিল না, তখন ওনাকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য ওটাকে তফসিলভুক্ত করে ওনাকে ওই প্রতীক দেওয়া হয়েছে। মানে কোনো প্রতীক না থাকলেও যে দেওয়া হয়নি তাও না, অতীতে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এবার 115টি প্রতীক নির্ধারণ করেছে বরাদ্দের জন্য। তবে ইসির এই প্রতীক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে কোনো নীতিমালা নেই। ফলে কোনটি যুক্ত হলো তা কেবল কমিশনের ইচ্ছার উপর নির্ভর করে। এ নিয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি ইসি। আমার কাছে মনে হয় না কোনো আইনি জটিলতা আছে। আমাদের দেশে ইলেকশন কমিশন কাগজে কলমে মানে পারল কারো কাছে অ্যাকাউন্টেবল না, তার মানে হচ্ছে আমাদের কমিশন জনগণের কাছে অ্যাকাউন্টেবল। তাহলে জনগণের সেটা জানার একটা অধিকার থাকবে। সো কেন দেওয়া হচ্ছে না বা কেন দেওয়া হবে তার ব্যাখ্যাটা ইলেকশন কমিশন শুধুমাত্র যে পলিটিক্যাল পার্টির জন্য দেবে তা না, জনগণের জন্য দিতে হবে জিনিসটা। কেউ কেউ বলেন জাতীয় প্রতীক হওয়ায় শাপলাকে তালিকাভুক্ত করেনি ইসি। এ নিয়ে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক আদেশ 1972-এর 4 ধারায় বলা হয় জাতীয় প্রতীক হবে ভাসমান শাপলার পাশে 2টি ধানের শীষ, উপরে পাট পাতা ও 2 পাশে তারা সম্বলিত। এনসিপির দাবি সবটা মিলেই জাতীয় প্রতীক, শুধু শাপলা নয়। তাই ভোটের প্রতীক হিসেবে শুধু শাপলা দিতে বাধা নেই। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পাবনার বাঙ্গাবাড়িয়ায় ট্রাক চাপায় 2 শিক্ষার্থী সহ প্রাণ ঝরেছে 3 জনের, আহত 2 জন। স্থানীয়রা জানায় সকালে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলে যাওয়ার জন্য ভ্যানে করে রওনা দেয় 5ম শ্রেণীর 2 শিক্ষার্থী নূর মোহাম্মদ প্রভা ও তাসনিয়া। পথে নাস্তা কেনার জন্য ভ্যানটি থামানো হয়। এ সময় অতিরিক্ত মাল বোঝাই একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর পড়ে। ঘটনাস্থলে মারা যায় 2 শিক্ষার্থী সহ চালক আকরাম আলী। এই ঘটনায় ট্রাক চালক সহ আহত হয়েছেন 2 জন। দুর্ঘটনার জন্য প্রায় 1.5 ঘন্টার মতো মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। সকালবেলা ছাত্ররা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। এখানে একটা ভ্যানের পর রুটি কেনার জন্য দাঁড়ায়। পরবর্তীতে ট্রাকটা পূর্ব দিকে আসে পাবনা কলেজ যেতে হঠাৎ করে আসে এখানে ভ্যানের পর্যন্ত। ভ্যান চালক সহ আমার 2 জন শিক্ষার্থী মারা যান। স্কুল ছাত্রের পরিবহনের যে ভ্যানকে মেরে দেয়, স্পটে গাড়িটা এখানে উল্টে যায় এবং ভ্যানের উপর পরে ভ্যানে যে 3 জন ছিল তারা স্পট ডেড হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এবং হকারদের নিয়ে যারা মিছিল করেছে তাদের বিরুদ্ধে আগামী 24 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ডাকসুর নেতৃবৃন্দ। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে জড়ো হয়ে এই দাবি জানায় ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক এবি জুবায়ের হোসেন। তিনি বলেন, হকারদের নিয়ে যারা ক্যাম্পাসে মিছিল করেছে তাদের 6 মাসের জন্য নিষিদ্ধ করতে হবে। এ সময় তিনি বলেন, ঢাবি ক্যাম্পাসে কোনো ধরনের হকার থাকতে পারবে না এবং অনুমতি ছাড়া কোনো দোকান বসতে পারবে না। ডাকসুর নেতৃবৃন্দরা বলেন, কোনো সিন্ডিকেটের জায়গা হবে না ঢাবি ক্যাম্পাসে। এসব দাবি নিয়ে প্রক্টর টিমের সঙ্গে বৈঠক করেন তারা। এ সময় প্রক্টর টিমের সদস্যরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব অবৈধ স্থাপনা রয়েছে তা সরিয়ে দেওয়ার কাজ চলছে। আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে যারা ক্যাম্পাসের পরিবেশকে ঠিক রাখতে চায় না, মাদকের সিন্ডিকেট গড়ার সম্ভাবনা আছে, দোকান থেকে কমিশন খাওয়ার সম্ভাবনা আছে, এই সমস্ত শিক্ষার্থীদেরকে যাতে করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আইনের আওতায় নিয়ে আসা হয়। অবৈধ দোকানপাট যা আছে তা উচ্ছেদ করা, এটা আমাদের চলমান প্রক্রিয়া এবং এটা চলতে থাকবে। নিরাপত্তার স্বার্থে আমরা যত রকমেরই যেগুলো রেজিস্টার্ড না বা অবৈধ তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলবে। 4 বিভাগে দুধ সরবরাহের ঠিকাদার না পাওয়ায় ফের পিছিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে 150 উপজেলার 19,419 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে দুধ, ডিম, কলা, রুটি, বিস্কিট সহ মৌসুমী ফল খাওয়ানোর পরিকল্পনা আছে সরকারের। এবছরের জুলাই থেকে কার্যক্রম শুরুর কথা থাকলেও
3 দফা পিছিয়ে এখন হযবরল অবস্থা এই প্রকল্পের। SRS আলীর ছবিতে আলামিন হক অহনের প্রতিবেদন। টিফিনের ঘণ্টা পড়তেই দুপুরের খাবারের খোঁজে শিশুরা। ঢাকার অদূরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের। দুই একজন বাসা থেকে খাবার এনেছেন, অধিকাংশই পাশের দোকান থেকে কিনছেন অস্বাস্থ্যকর খাবার। অনেকেই আবার এই দুপুরটা কাটিয়ে দেবেন না খেয়েই। যখন টিফিন দেয়া হয় তখন কি খান আপনারা? অর্থাৎ এক একজন এক এক রকম খাবার খান এবং এইসব খাবার সাধারণত স্কুলের আশেপাশে যে দোকানগুলো থাকে কিংবা খাবারের দোকান থাকে সেখান থেকে তারা সংগ্রহ করেন। এতে হয়তো ক্ষুধা নিবারণ হয়, কিন্তু তাদের পুষ্টিমান নিশ্চিত করা যায় না। যে কারণে সরকারের যে স্কুল ফিডিং প্রোগ্রাম আছে সেটি যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে ক্ষুধা নিবারণের পাশাপাশি এইসব শিক্ষার্থীদের পুষ্টিমানও নিশ্চিত করা যাবে। যারা দুপুরে খেতে পারলো না তারা ক্ষুধা পেটেই করছে ক্লাস। স্কুল যখন ছুটি হলো তখন ঘড়ির কাঁটায় প্রায় বিকেল 4টা। ক্লান্ত অবসন্ন শরীরে ঘরে ফেরার তারা চোখে মুখে। আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা ম্যাডামদের বলি, ম্যাডাম ছুটি দিয়ে দেন, আমাদের অনেক প্রচুর ক্ষুধা লাগছে, পড়তে মন চায় না। যারা টাকা নিয়ে আসে না অথবা আনতে মনে থাকে না তারা এমনি খালি পেটে ক্লাস করে, কিছু কিনে খাইতে পারে না। রূপগঞ্জের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনেছেন টিফিনের ব্যবস্থা হচ্ছে তাদের, কিন্তু এখনো কেন খাবার মিলছে না তা আর জানায়নি কেউ। আমাদের অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো অপেক্ষায় আছি, সে আমাদেরকে এখনো দেয় না। আমাদের দুধ দেবে, ডিম দিবে, প্রতিদিন কলা দিবে, এটা আমাদের উপকার। সরকার থেকে আমাদের খাবার দিবে সেই অপেক্ষায় আছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুব একটা অপেক্ষা করতে দেখা যায় না অভিভাবকদের। দু একজন যারা সন্তানকে নিতে এসেছেন তারাও চান দ্রুত বাস্তবায়ন হোক এই প্রকল্প। বাচ্চারা দীর্ঘ লং টাইম ক্লাসে বসে থাকে, এটা দিলে ওদের খুব উপকার। আর আমরা তো এটা জানতে পারছি ধরো 3 মাস আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা এখনো কিছু শুনতে পাই নাই বা স্কুলে এখনো আসে নাই। এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে স্কুল ফিডিং প্রকল্প নিয়ে কথা বলেননি ঊর্ধ্বতনরা। অবকাঠামোগত প্রস্তুতি না থাকলে শিক্ষার্থীদের খাবার বিতরণের আগে তা নষ্ট হওয়ার শঙ্কাও করছেন কেউ কেউ। যে পরিমাণ খাবার অফিসে রাখা যাবে সমস্যা হবে না, কিন্তু ফ্রিজিং সিস্টেমটা অবশ্যই আমাদের অর্জন করে নিতে হবে বা সরকার থেকে সাপ্লাই দিতে হবে। অর্ধাহারে অনাহারেই থাকে আমার বাচ্চারা, লেট হচ্ছে। তো বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে, আমরা বলি যে হ্যাঁ আসবে, পাবা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে তারা সর্বস্ব দিয়েই চেষ্টা করছেন প্রকল্প চালুর, কিন্তু নানা জটিলতা দেখা গেছে বাস্তবায়ন প্রক্রিয়ায়। সে কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে শিক্ষার্থীদের খাবার দেয়ার এই প্রচেষ্টায়। সরবরাহকারী প্রতিষ্ঠান স্কুল পর্যন্ত সরবরাহ করবে, কিন্তু তারপরে সেটা স্টোরেজ, সেটা বাচ্চাদের মাঝে ডিস্ট্রিবিউশন, ক্লিনিং, রেকর্ড কিপিং, এই জায়গাগুলো কিন্তু স্কুলকেই করতে হবে। তো এখন প্রজেক্টের ডিজাইনে স্টোরেজ করার জন্য আলাদা করে কিছু উল্লেখ ছিল না। শিক্ষা গবেষকরা বলছেন স্কুল ফিডিং কর্মসূচি কেবল একটি খাদ্য বিতরণ প্রকল্প নয়, বরং এটি সুদূর প্রসারী কৌশলগত বিনিয়োগ। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু অভুক্ত অবস্থায় বিদ্যালয়ে আসে। এই শিক্ষাক্ষেত্রে প্রচুর বরাদ্দ লাগবে, এই বরাদ্দ ছাড়া আপনি পারবেন না। আপনি যদি হিউজ পরিমাণে বরাদ্দ দেন শিক্ষাখাতে, দেখবেন যে আপনি ওই যে দুধ কোম্পানিও আসবে, বিস্কিট কোম্পানিও আসবে, লাঞ্চের জন্য আলাদা প্যাকেজ নিয়ে হাজির হবে এখানে। 1990-এর দশকে একটি প্রকল্পে দরিদ্র পরিবারগুলোকে তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য বিনামূল্যে চাল গম দেয়া হতো। 2001 থেকে 2010 সালে বেশ কিছু জেলায় শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণে সরবরাহ করা হয়েছিল উচ্চ পুষ্টিমানের বিস্কিট। তবে এবারই প্রথম এতটা বিস্তৃত হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। মিড ডে মিল বা স্কুল ফিডিং প্রোগ্রাম শুধু শিক্ষার্থীদের পুষ্টিমান নিশ্চিত করে না, বরং ঝরে পড়ার হার কমায়, শিক্ষার্থীদের উপস্থিতির হারও বাড়ায়। WFP বলছে প্রতি $100 মিড ডে মিলের জন্য যদি খরচ করা হয় অন্তত $900 রিটার্ন আসে। আমিন হক অহন, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মারা।
এমন অভিযোগ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। একটা অর্থবহ নির্বাচনের প্রফেসর মোহাম্মদ ইউনূস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেটাকে সফলতার জন্য আপনাদেরও করণীয় আছে। সেই করণীয়টা হলো আপনারাও গ্রামে গঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বান্দরবানের থানচিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে 13টি দোকান। গতরাতে উপজেলার বলিপাড়া বাজারে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক 2টার দিকে বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও। এ সময় বলিপাড়া 38 বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা ও সাধারণ মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দর্শক, এই বিষয়ে আরো জানার চেষ্টা করবো। বান্দরবানে যেতে চাই, সেখানে রয়েছেন আমার সহকর্মী বাটিং মার্মা। বাটিং, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির কোনো খবর কি জানা গেল কিনা? কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে? হ্যাঁ ইসরাত, এটি আসলে খুব দুঃখের সাথেই জানাতে হচ্ছে যে গতকাল রাত আনুমানিক 1:30 থেকে এখানকার যারা ভুক্তভোগী ব্যবসায়ী তাদের কথা অনুযায়ী গতকাল 1:30 থেকে এই আগুনের সূত্রপাত। তো তারা বলছে এখানে একটা চায়ের দোকান আছে, পাশে একটা সারের গুডাউন, সার, এবং ঠিক এই যে আমি যেখানে হাত দেখাচ্ছি ক্যামেরার সামনে, এখান থেকে আগুনের সূত্রপাত। তাদের ভাষ্যমতে তাদের আগুনের সূত্রপাত এবং এই এলাকার যতগুলি আপনার বড় বড় দোকান বলা যায়, সব দোকানের এই যে সারের দোকান, ফাঁসের দোকান এবং চাউলের গোডাউন, তারপর এখানে একটা হোটেল, মাঝখানে এই হোটেল, সব মিলে প্রায় 13টি দোকানের তাদের ভাষ্যমতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 কোটিরও অধিক। বাসাবাড়ি, আরো কিছু বাসাবাড়ি পুরো গেছে। তো তাদের একটা অনুমান হচ্ছে 3 কোটিরও অধিক তারা ক্ষয়ক্ষতি হয়েছে। এবং ফায়ার সার্ভিস হচ্ছে আপনার থানচিতে থাকে, বলিবাজার থেকে থানচির দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। ওখান থেকে ফায়ার সার্ভিস আস্তে আস্তে প্রায় 45 মিনিটের মতো সময় লাগে। তার আগে যে আপনার এই বাজারের পাশে যে 38 বিজিবির একটা ব্যাটালিয়ন, তারাও খুব চেষ্টা করেছেন এবং এখানকার স্থানীয় যারা মানুষ আছেন তাদের প্রচেষ্টা এবং ফায়ার সার্ভিস আসার পরে প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আপনি দেখেন তাও কিন্তু কম, মানে বলতে এলাকায় সব কিছু পুরে ছারখার হয়ে গেছে। এই এলাকার যে এই ব্যবসায়ীরা, তাদের একটাই দাবি, তারা যদি আবার সরকারের কোনো সহযোগিতা পায় তাহলে হয়তো তারা আবার তাদের ব্যবসা ফিরে পেতে পারে। ইসরাত, ধন্যবাদ আপনাকে বাটিং। 2020 সালে গৃহহীনদের মুখে হাসি ফোটাতে তৈরি হয়েছিল আশ্রয়ণ প্রকল্প, কিন্তু জামালপুরের নাওভাঙা চরের ঘরগুলোর প্রায় অর্ধেকই ফাঁকা। যারা আছেন তাদেরও দুর্ভোগে দিন কাটছে। প্রকল্পটি এখন টেকসই উন্নয়নের পরিবর্তে ব্যর্থ পরিকল্পনার উদাহরণে পরিণত হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সমস্যা সমাধান করে ঘরগুলো যোগ্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 5 বছর আগে জামালপুর শহরের পাশে নাওভাঙা চর এলাকায় 2 কিলোমিটার জুড়ে গড়ে তোলা হয় এই আশ্রয়ণ প্রকল্প। ভূমিহীন ও গৃহহীনদের নতুন জীবনের আশায় দেয়া হয়েছিল ঘর, কিন্তু এখন সেই ঘরেই ঝুলছে তালা। যাতায়াত ব্যবস্থা নাজেহাল, নেই পাকা সড়ক। ঘরের মালিকদের অভিযোগ, পানি আর বিদ্যুৎ নিয়ে রয়েছে ভোগান্তি, ঠিকমতো মেলে না সহযোগিতাও। কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে শহরে চলে গেছেন অনেকে। সরকারি তথ্য অনুযায়ী মোট ঘর সংখ্যা 188টি, বর্তমানে আছে 108টি পরিবার। খালি ঘরের সংখ্যা 71টি, অবৈধভাবে বসবাসের সংখ্যা 9টি। কথা জেনে আসছে যে তোমাদের কোনো কষ্ট হবে না, সবই চাল ডাল স্লিপ যা যাবো সব তোমাদের গুছতে আগে যাবো। এখন আমরা খুবই খারাপ আছি অবস্থা। বিরাট সমস্যা হলো, মালমূল নিয়ে আইলো উন্তনে কান্দ করে নিয়ে আন নাকি, বস্তা কান্দ করে নিয়ে নেয়, 50 কেজি বস্তা কান্দ করে নেন নাকি। পানির সমস্যা, তারপরে মনে করেন রুগী অসুস্থ হলে নিতে পারি না।
গত সরকারের মুজিব শতবর্ষ উপলক্ষে এই আশ্রয় প্রকল্পের ঘরগুলো তৈরি হয়েছিল 2020 সালে। সীমানা প্রাচীর এবং রাতে সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় বাসিন্দারা। একটা কোনো বিপদ হইলো দূরে শুনলাম আমরা যামু আমগরে যাইতে পারি না, আমরা যাইতে মনে করেন কাম শেষ। ঘরগুলোকে নতুন কমিটির মাধ্যমে যোগ্যদের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। কারা অবৈধভাবে আছে বা কারা বৈধভাবে পেয়েও ঘরে থাকছে না, আমরা সেই বিষয়গুলো যাচাই বাছাই করছি। ইতিমধ্যে উপজেলা ভূমি বন্দোবস্ত কমিটির গঠন প্রক্রিয়ার কার্যক্রম চলমান আছে। তো কমিটিটি গঠন হয়ে গেলেই আমরা গিয়ে ওই খালি ঘরগুলোতে কাদেরকে আবার নতুন করে দেয়া যায় এবং অযোগ্য কারা, এই পুরো বিষয়টা ফাইন্ড আউট করে আমরা একটা রেজুলেশন করে জেলাতে পাঠিয়ে দেব। 3 একর 40% জমিতে 188টি ঘরের প্রতিটি নির্মাণে খরচ হয় 2,70,000 টাকা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সুনামগঞ্জে একটি নদীর মোহনায় সেতুর অভাবে ভোগান্তিতে 3 পারের 3 উপজেলার মানুষ। দিরাই, শান্তিগঞ্জ, জগন্নাথপুর উপজেলার অর্ধশতাধিক গ্রামের 5 লাখ মানুষের চলাচল এই নদীর উপর দিয়ে। স্বাধীনতার পর থেকে সেতু নির্মাণে আশ্বাস দেওয়া হলেও 54 বছরেও হয়নি বাস্তবায়ন। সেতুর অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ কৃষি পণ্য বিপণন। জানাচ্ছি মহাসিং নদীর চণ্ডীডর মোহনার পাড়ে থাকা 3 উপজেলার মানুষের দুঃখ, দুর্দশা আর আর্তনাদের কথা। মহাসিং নদীর চণ্ডীডর মোহনা, একদিকে দিরাই, অন্যদিকে শান্তিগঞ্জ আর জগন্নাথপুর উপজেলা। একটি পাকা সেতুর অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন সুনামগঞ্জের এই উপজেলাগুলোর 5 লক্ষাধিক মানুষ। এই 3 উপজেলার অর্ধশতাধিক গ্রামের সাথে সদরের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় সারা বছর খেয়া ও নৌপথের উপর নির্ভরশীল স্থানীয়রা। ত্রিমোহনায় সেতুর অভাবে ঝুঁকি নিয়েই চলাচল করছে শিক্ষার্থীরা। জরুরি মুহূর্তে মিলছে না স্বাস্থ্যসেবা, ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহনও। আমরা এই উপজেলার মানুষ সদরে যাইতে হলে প্রায় 4 ঘন্টা সময় লাগে। কোনো সময় পায়ে আইটা, কোনো সময় নৌকায়, কোনো সময় খেয়ায়। গতকালকে একটা রোগী মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে। ডেলিভারির জন্য আমরা নৌকা পাইতেছি না পারাইবার জন্য। এই নদীর কারণে আমরা স্কুলে আসতে পারি না। বিভিন্ন সময়ে নৌকা নষ্ট হয়ে যায়, আমরা আমাদের স্কুলের সময়টা মিস হয়ে যায়। দুঃখ ঘোচাতে মোহনার 3 পারে বারবার মানববন্ধন করে নিজেদের আকুতির কথা জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও শুধু মিলেছে আশ্বাস। যার কাছেই হইতে চাই সেও কয় মুখ বন্ধ করো, কিন্তু এই একটা ব্রিজের কারণে 3টা উপজেলার মানুষ একজনে আরেকজনে দেখতে পারে না। আমাদের এই সমস্যা, একটা ব্রিজ দরকার, এই ব্রিজ ছাড়া আমরা অচল। এখন আমরা বাস্তবে দেখতে চাই, আমাদের এটা টেন্ডার হয়ে মাল সামানা এসেছে, কাজ দেখতে চাই। আমরা অনেক আশ্বস্ত হয়েছি, আর আশ্বস্ত হওয়ার দরকার নাই। সেতুটির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে 2 বছর আগে প্রস্তাবনা পাঠান এলজিডির নির্বাহী প্রকৌশলী। সেই ফাইলটিও আর নড়েনি। তবে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আবারও পত্র পাঠানোর কথা জানান এই কর্মকর্তা। বর্তমানে এই জায়গায় ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। এলাকার লোকজনের ব্রিজ নির্মাণ করার জন্য দাবি জানিয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে ব্রিজটি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। দেশের অন্যান্য অঞ্চল যখন এগিয়ে যাচ্ছে প্রযুক্তিতে, তখন এই অঞ্চলের মানুষের দাবি কেবলই একটি সেতু, যার কারণে থমকে রয়েছে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। হাত পা ছুড়ে বিচিত্র অঙ্গভঙ্গিতে নাচলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 47তম আসিয়ান সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া পৌঁছেছেন তিনি। কুয়ালালামপুর বিমানবন্দরে নামতেই তাকে স্বাগত জানানো হয় দেশটির ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মাধ্যমে। হাসি মুখে শিল্পীদের সাথে তালে তাল মেলাতে দেখা যায় ট্রাম্পকে। মিউজিকের সাথে হাত পা ছুড়ে নেচে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। নাচতে নাচতে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার পতাকা হাতে নিয়ে ওড়ান তিনি।